হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, আজ আমরা জুলজি মেজরের সেমিস্টার ওয়ানের এপিকালচার পেপার থেকে ইউনিট ওয়ান ডিসকাস করব। ইউনিট ওয়ানের মধ্যে আমরা যে টপিকগুলো আজকে পড়ব সেগুলো হলো হিস্ট্রি অ্যান্ড ইম্পর্টেন্স অফ এপিকালচার, দ্য সিস্টেমেটিক পজিশন অফ বি, তারপর হলো ডিফারেন্ট স্পিসিস অফ কমন হানিবিস অ্যান্ড দেয়ার ডেসক্রিপশন। প্রথমে আমরা যেটা পড়বো সেটা হলো হিস্ট্রি অফ এপিকালচার। দ্য হিস্ট্রি অফ এপিকালচার স্প্যান্স থাউজেন্ডস অফ ইয়ার্স। হ্যাঁ, এটা প্রায় কয়েক হাজার বছরের ইতিহাস। ফ্রম ইটস অ্যানশিয়েন্ট অরিজিন ইন ইজিপ্ট, এর প্রথম অরিজিন হয়েছিল ইজিপ্টে, অ্যান্ড অলসো মেসোপটেমিয়া, টু মডার্ন ডে সায়েন্টিফিক অ্যাডভান্সমেন্ট and conservation efforts. It has been a crucial aspect of agriculture, food production, and ecological balance throughout history. এবার আমরা দেখব যে অ্যানসিয়েন্ট সিভিলাইজেশনে কিভাবে এপিকালচার অরিজিন করেছিল। তাহলে প্রথম পয়েন্ট হচ্ছে অ্যানসিয়েন্ট ইজিপ্টে আমরা দেখতে পাচ্ছি এভিডেন্স অফ বি কিপিং প্র্যাকটিসেস ডেটস ব্যাক টু অ্যানসিয়েন্ট ইজিপ্ট। তাহলে অ্যানসিয়েন্ট ইজিপ্টে প্রায় 2400 বিসিতে এই ইজিপ্টে এটা প্রথম এপিকালচারটা অরিজিন করে, হোয়ার হানি ওয়াজ হাইলি ভ্যালুড অ্যাজ এ ফুড। হানি একটা হাইলি ভ্যালুড ফুড বা মেডিসিন হিসেবে এটা গুরুত্বপূর্ণ ছিল, অ্যান্ড ইভিন ইন রিলিজিয়াস রিচুয়ালসও এটা ব্যবহার হতো। দ্য ইজিপ্টিয়ানস আর বিলিভ টু হ্যাভ ইউজড ক্লে অ্যান্ড স্ট্র হাইভস ফর বি কাল্টিভেশন। সেই সময় কিন্তু ইজিপ্টিয়ানরা ক্লে বা স্ট্র দিয়ে হাইভ তৈরি করতো বি কাল্টিভেশনের জন্য। এরপর আমরা দেখবো মেসোপটেমিয়াতে এ ধরনের আমরা দেখতে পাচ্ছি, দেখো ক্লে বা স্ট্র দিয়ে এই হাইভগুলো তৈরি হয়েছে, আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি। এরপর আমরা দেখছি মেসোপটেমিয়া অ্যারাউন্ড 2000 BC, in the ancient civilization of Mesopotamia, honey was considered scarce. The Sumerians and Akkadians kept bees and used হানি ফর ভেরিয়াস পারপাসে। সুমেরিয়ানস এবং আকাডিয়ানস যারা, তারা হানিকে রাখতো, মানে বিকে তোমার কালচার করতো, বিকে পোশাক পুষতো, অ্যান্ড ইউজড হানি ফর ভেরিয়াস পারপাসেস। বিভিন্ন উদ্দেশ্যে বিভিন্ন উপলক্ষে তারা হানি ইউজ করতো, ইনক্লুডিং মেডিসিন অ্যান্ড অফারিং টু গডস, ওষুধ হিসেবে এবং ঠাকুরের পুজোর জন্য এরা মধু বা হানি ব্যবহার করতো। তারপর হচ্ছে অ্যানশিয়েন্ট গ্রিস অ্যান্ড রোম, Around 500 BC থেকে 200 AD তে the Greeks and Romans were aware of the significance of bees and nature and agriculture. তাহলে সেই সময় গ্রিক বা রোমানরা কিন্তু এই বি বা নেচার বা এগ্রিকালচার সম্পর্কে তারা অবগত ছিল, তারা জানতো ব্যাপারটা। গ্রিক ফিলোসফার অ্যারিস্টটল স্টাডিড বি বিহেভিয়ার। তাহলে গ্রিক ফিলোসফার অ্যারিস্টটল বি বিহেভিয়ার স্টাডি করেছিলেন, while রোমান ন্যাচারালিস্ট প্লিনি দ্য এল্ডার documented beekeeping practices in his work Natural History. Both cultures used honey extensively for food, medicinal purposes and as a sweetener. Medicinal purpose, food এবং sweetener হিসেবে তারা হানি ইউজ করতেন। এবার আমরা দেখছি মিডল এজে ডিউরিং দ্য মিডিয়েভাল পিরিয়ড ইন ইউরোপে এই মধ্যযুগে বি কিপিং ওয়াজ প্র্যাকটিস প্রাইমারিলি ইন মনেস্ট্রিগুলোতে বা যেখানে ধর্মীয় যাজকরা বা পুরোহিতরা থাকতেন সেই সব জায়গাতে প্রথম বি কিপিংটা মধ্যযুগে ইউরোপে শুরু হয়েছিল। মঙ্কস মেনটেন বি হাইভস ফর হানি, বিজ ওয়াক্স অ্যান্ড আদার বি প্রোডাক্টস। তো মঙ্করা এই বি হাইভ মেনটেন করতেন হানি, বি ওয়াক্স এবং অন্যান্য বি প্রোডাক্টের জন্য, হুইচ আর ক্রুশিয়াল ফর রিলিজিয়াস রিচুয়ালস। এবং এই হানি কিন্তু সেই সময় থেকে রিলিজিয়াস রিচুয়ালসে এটা কাজে লাগে, লাইটিং ক্যান্ডেলস অ্যান্ড মেডিসিনাল ইউজ। এই বি ওয়াক্সটা কাজে লাগে ক্যান্ডেল জ্বালানোর জন্য এবং অন্যান্য মেডিসিনাল ইউজের জন্য। দ্য ইউজ অফ স্কে ফাইভের আমরা ছবি দেখাবো তোমাদের। ওভেন স্ট্র হাইভ, এটা বোনা হতো খড় দিয়ে, বিকেম ওয়াইড স্প্রেড। সেই সময় স্কে ফাইভ খুব বিপুলভাবে ছড়িয়ে পড়েছিল। দিস হাইভস হাইভার ওয়ার নট অ্যাজ এফিসিয়েন্ট অ্যাজ মডার্ন হাইভ। যদিও এই স্কে ফাইভ মডার্ন হাইভের মতো অতটা এফিসিয়েন্ট ছিল না, অতটা যথোপযুক্ত ছিল না, অ্যাজ দে রিকোয়ার্ড দ্য ডিস্ট্রাকশন অফ দ্য হাইভ ডিউরিং হানি কালেকশনের সময় পুরো হাইভটাকেই নষ্ট করে ফেলতে হতো বা ভেঙে ফেলতে হতো, সেই জন্য যথোপযুক্ত ছিল না। এ দেখো, এটা হচ্ছে স্কে ফাইভের ছবি, এটা খড় বা ওই জাতীয় জিনিসপত্র দিয়ে বানানো। তারপর আমরা দেখছি রেনেসা অ্যান্ড আর্লি মডার্ন পিরিয়ড 15th to 17th সেঞ্চুরিতে। ডিউরিং দ্য রেনেসার সময় সায়েন্টিফিক এনকোয়ারি ইন্টু দ্য বি বিহেভিয়ার, এই বিদের যে বিহেভিয়ার সম্পর্কে যে সায়েন্টিফিক এনকোয়ারি বা হাইভ ম্যানেজমেন্ট গ্রিউ, এই হাইভ ম্যানেজমেন্ট এটা আস্তে আস্তে ডেভেলপ করেছিল। সাম রুডিমেন্টারি ইমপ্রুভমেন্টস ওয়ার মেড ইন হাইভ কনস্ট্রাকশন, কিছু রুডিমেন্টারি ইমপ্রুভমেন্ট হাইভ কনস্ট্রাকশনে তোমার ইমপ্রুভ করে, অ্যান্ড ম্যানেজমেন্ট টেকনিক্স তার মধ্যে গ্রো করতে থাকে।
আচ্ছা, এবার আমরা দেখব 19th সেঞ্চুরিতে বার্থ অফ মডার্ন এপিকালচার। এখানে আমরা ল্যাংস্ট্রথ হাইভের কথা দেখব। দ্য মোস্ট সিগনিফিক্যান্ট অ্যাডভান্সমেন্ট ইন এপিকালচার অকার্ড ইন 1852। 19th সেঞ্চুরিতে অর্থাৎ 1852-তে এপিকালচারের যে সবচেয়ে সিগনিফিক্যান্ট অ্যাডভান্সমেন্ট দেখা গেছিল সেটা ছিল দ্য ইনভেনশন অফ দ্য মুভেবল ফ্রেম হাইভ। মুভেবল ফ্রেম হাইভের ইনভেনশন, যেটা করেছিলেন এল ল্যাংস্ট্রথ। দ্যাট দিস ডিজাইন অ্যালাউড বি কিপার্স টু ইন্সপেক্ট দ্য হাইভস উইদাউট ডেস্ট্রয়িং দ্য কলোনি। এই ধরনের এই ডিজাইনে বিকিপাররা কি করতে পারতেন, হাইভটা ইন্সপেক্ট করতে পারতেন কলোনিটাকে ডিস্ট্রয় ছাড়াই, মেকিং হানি প্রোডাকশন মোর এফিশিয়েন্ট অ্যান্ড সাস্টেনেবল। হ্যাঁ, হানি প্রোডাকশনটা অনেক বেশি এফিশিয়েন্ট হয়েছিল এবং সাস্টেনেবল হয়েছিল। ল্যাংস্ট্রথস মুভেবল ফ্রেম হাইভ along with the use of queen excluder and honey extractors revolutionized the practice of apiculture, increasing honey yields and improving hive management. The Langstroth hive is the most common style in use today and a favorite for new beekeepers. The design was patented by Reverend Lawrence Langstroth in the mid-19th century and features removable frames that the bees build comb in. Langstroth hives consist of boxes that stack on top of each other. এই Langstroth hiveটা কিছু বক্সেস নিয়ে তৈরি হয়েছিল, যেটা ছিল একটার ওপর আরেকটা সাজানো থাকতো। এবার আমরা দেখছি 20th সেঞ্চুরিতে সায়েন্টিফিক অ্যাডভান্সমেন্ট বা চ্যালেঞ্জ কি কি হয়েছিল এপিকালচার নিয়ে। Throughout the 20th century, apiculture continued to evolve with advances in beekeeping technology. গোটায় 20th century জুড়ে এপিকালচারটা ইভলভ করেছিল, কিছু বিকিপিং টেকনোলজির অ্যাডভান্সমেন্ট দেখতে পাওয়া যায়, অ্যান্ড রিসার্চ ইন বি বায়োলজি অ্যান্ড বি বিহেভিয়ার। বি বায়োলজি এবং বি বিহেভিয়ারের মধ্যে রিসার্চ বাড়তে থাকে। বি কিপার্স লার্ন মোর অ্যাবাউট বি ডিজিজ। বি কিপার্সরা বি ডিজিজ অনেক বেশি জানতে পারে, পেস্ট সম্পর্কে জানতে পারে, সাচ এস দ্য ভ্যারোয়া মাইট অ্যান্ড দ্য কমপ্লেক্স রোল বিজ প্লে ইন পলিনেশন। এবং যে কমপ্লেক্স রোল বিরা পলিনেশনে করেছিল সে সম্পর্কে অনেক কিছু তথ্য, অনেক নতুন নতুন কনসেপ্ট জানা যায়। হাউএভার বি কিপিং অলসো ফেসড সিগনিফিক্যান্ট চ্যালেঞ্জ। বি কিপিং এর মধ্যে কিছু সিগনিফিক্যান্ট চ্যালেঞ্জ দেখা যায়, সাচ এস দ্য ওয়াইড স্প্রেড ইউজ অফ পেস্টিসাইডস অ্যান্ড হ্যাবিট্যাট লস। পেস্টিসাইড এবং পেস্টিসাইডের ইউজ আস্তে আস্তে বাড়তে থাকে এবং হ্যাবিট্যাট লস হয়, হুইচ পোস্ট থ্রেটস টু বি পপুলেশন। হ্যাঁ, যেগুলো বি পপুলেশনকে একটা থ্রেটের মুখে ফেলে দিয়েছিল। আচ্ছা, এবার আমরা দেখব 21st সেঞ্চুরিতে কি কি মডার্ন চ্যালেঞ্জ বা কনজারভেশন এফর্ট দেখা যায়। দ্য আর্লি 21st century saw concerns over colony collapse disorder। তাহলে এই 21st সেঞ্চুরির একদম শুরুর দিকে এই কলোনি কোলাপস ডিসঅর্ডার দেখা যায়, যেটাকে সিসিডি বলা হতো, ওয়ার বিজ মিস্টেরিয়াসলি ডাইড অফ ইন লার্জ নাম্বারস। যেখানে এই বিরা প্রচুর সংখ্যায় মারা গেছিল, সিগনিফিকেন্টলি অ্যাফেক্টিং হানি প্রোডাকশন অ্যান্ড পলিনেশন, এবং যেটা হানি প্রোডাকশন বা পলিনেশনকে সিগনিফিকেন্টলি অ্যাফেক্ট করেছিল। দিস হাইলাইটেড দ্য ভালনারেবিলিটি অফ বি পপুলেশন। এটাই বি পপুলেশনের ভালনারেবিলিটিটাকে হাইলাইট করে টু এনভায়রনমেন্টাল স্ট্রেসেস। দ্য ইন রেসপন্স টু দিস চ্যালেঞ্জ, এই ধরনের চ্যালেঞ্জের জন্য কনজারভেশন এফর্টস হ্যাভ ইনক্রিজড। বি কনজারভেশন এফর্ট আস্তে আস্তে বাড়তে শুরু করে, ফোকাসিং অন সাস্টেনেবল বিকিপিং প্র্যাকটিসেস। সাস্টেনেবল বিকিপিং প্র্যাকটিসের দিকে মানুষ ফোকাস করে, বেশি করে নজর দেয়। পেস্টিসাইড রেগুলেশন হতে থাকে, পেস্ট কন্ট্রোল শুরু হয়, অ্যান্ড হ্যাবিট্যাট রেস্টোরেশন টু প্রোটেক্ট বি পপুলেশন। বি পপুলেশনকে আবার রেস্টোর করার জন্য, তাদের মেনটেন করার জন্য হ্যাবিট্যাট রেস্টোরেশন শুরু হয়েছিল। এখানে আমরা দেখতে পাচ্ছি কলোনি কোলাপস ডিসঅর্ডারের ফলে এই 2 থেকে 4 সপ্তাহের মধ্যে, হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি কিভাবে একটা হেলদি হাইভ আনহেলদি হাইভে কনভার্ট হয়ে যায়, হ্যাঁ, এবং পপুলেশনটা আস্তে আস্তে ডিসরাপ্ট করতে থাকে। কোনো অ্যাডাল্ট বি থাকে না, অনলি লার্ভাল ব্রুড থাকে। ডিক্রিজড ফরেজিং এফিসিয়েন্সি অ্যান্ড সার্ভাইভাল। এর কারণ কি কি হতে পারে এই কলোনি কোলাপস ডিসঅর্ডারে? পেস্টিসাইড হতে পারে, প্যাথোজেন হতে পারে, অন্যান্য নিউট্রিশনাল স্ট্রেস হতে পারে। তাহলে অ্যাডভান্সেস ইন জেনেটিক্স অ্যান্ড টেকনোলজি হ্যাভ অলসো হেল্পড ইমপ্রুভড হাইভ ম্যানেজমেন্ট। তাহলে জেনেটিক্স বা টেকনোলজির অ্যাডভান্সমেন্টের ফলে হাইভ ম্যানেজমেন্ট অনেক বেশি বেড়ে গেছিলো, অ্যান্ড অ্যাড্রেস ইস্যুস লাইক ডিজিজ অ্যান্ড পেস্ট, এনশিওরিং দ্য কন্টিনিউড ভায়াবিলিটি অফ এপিকালচার, যেটা আস্তে আস্তে এপিকালচারের ভায়াবিলিটি আস্তে আস্তে বৃদ্ধি করে। এবার আমরা দেখব এপিকালচারের ইম্পর্টেন্স কি কি আছে। প্রথম কথা হলো পলিনেশন। পলিনেশন হচ্ছে বিজ আর এসেনশিয়াল ফর দ্য পলিনেশন অফ মেনি ক্রপস। অনেক শস্যের পলিনেশনের জন্য এই হানিবিদেরকে ব্যবহার করা হয়। দে আর রেসপন্সিবল ফর পলিনেটিং অ্যারাউন্ড 75% অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টস। ফ্লাওয়ারিং প্ল্যান্টের প্রায় 75%, ফ্লাওয়ারিং প্ল্যান্টের মধ্যে প্রায় 75%-এর পলিনেশনের জন্য এরা রেসপন্সিবল ছিল।
and approximately 35% of global food crops, এর 35% এই বি এর উপরে পলিনেশনের জন্য রেসপন্সিবল, এর মধ্যে which includes fruits, vegetables, nuts, etc. Economic contribution কি আছে? Apiculture provides honey, bee wax, royal jelly, pollen and propolis, all of which are commercially valuable products. The global honey market is worth billions of dollars, and these byproducts support various industries from cosmetics to pharmaceuticals. ইকোলজিক্যাল ব্যালেন্সে আমরা কি দেখতে পাচ্ছি? বাই পলিনেটিং প্ল্যান্টস বিজ কন্ট্রিবিউট টু মেনটেনিং বায়োডাইভার্সিটি। পলিনেটিং প্ল্যান্টের সাথে বিরা কি করে? বায়োডাইভার্সিটি মেনটেন করতে সাহায্য করে। এনশিওরিং দ্য সার্ভাইভাল অফ ভেরিয়াস প্ল্যান্ট স্পিসিস, বিভিন্ন প্ল্যান্ট স্পিসিসকে এরা সার্ভাইভ করতে হেল্প করে। অ্যান্ড সাপোর্টিং দ্য ফুড ওয়েবকে এরা সাপোর্ট করে। Honey as a natural sweetener. Honey has been used for centuries as a sweetener and is valued for its antioxidant, antimicrobial and anti-inflammatory properties. It is also an important source of energy and nutrition. এটা energy and nutrition একটা important source. Medicinal benefits আমরা কি দেখছি? Honey, propolis and royal jelly have been shown to have medicinal properties. Honey, propolis এবং royal jelly কিছু medicinal properties রয়েছে, including antimicrobial, anti-inflammatory and healing effects on wounds. উডসের হিলিং এফেক্টেও কিন্তু এই হানির একটা বড় রোল আছে। বি কিপিং ফর লাইভলিহুড। বি কিপিং সার্ভস অ্যাজ অ্যান ইম্পর্টেন্ট সোর্স অফ ইনকাম ফর মেনি রুরাল কমিউনিটিজ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। বিভিন্ন রুরাল কমিউনিটির একটা ইম্পর্টেন্ট ইকোনমিক সোর্স বা ইনকাম সোর্স হচ্ছে বি কিপিং সার্ভিস। ইট হেল্পস ইন সাস্টেনেবল ফার্মিং প্র্যাকটিসেস। এটা সাস্টেনেবল ফার্মিং প্র্যাকটিসে হেল্প করে, অ্যাজ বিজ আর ন্যাচারাল পলিনেটার। যেহেতু বিরা হচ্ছে ন্যাচারাল পলিনেটার, সেই জন্য এরা একটা লাইভলিহুডের জন্য খুব ইম্পর্টেন্ট। কনজারভেশন দেখো, এপিকালচার ক্যান হেল্প কনজার্ভ বি পপুলেশনস। এপিকালচার কিন্তু বি পপুলেশনকে কনজার্ভ করতে পারে। ইট প্রোভাইডস এ স্ট্রাকচার্ড ওয়ে টু এনশিওর দ্য সার্ভাইভাল অফ বিস। এরা একটা স্ট্রাকচার্ড ওয়ে দেয় বিকে সার্ভাইবিলিটির জন্য, হুইচ ফেস নিউমেরাস থ্রেটস লাইক হ্যাবিটাট লস। এরা নিউমেরাস থ্রেট প্রোভাইড করে, যেমন হ্যাবিটাট লস, পেস্টিসাইড এক্সপোজার, হ্যাঁ, ক্লাইমেট চেঞ্জ, এগুলোর এক্সপোজার এরা দিতে পারে। ইন সামারি আমরা কি বলতে পারি? এপিকালচার ইজ নট অনলি এ সিগনিফিক্যান্ট এগ্রিকালচার প্র্যাকটিস। এপিকালচার কিন্তু শুধুমাত্র একটা সিগনিফিক্যান্ট এগ্রিকালচারাল প্র্যাকটিস নয়, বাট অলসো এ ক্রিটিক্যাল পার্ট অফ দ্য গ্লোবাল ইকোলজিক্যাল সিস্টেম। কিন্তু এর একটা গ্লোবাল ইকোলজিক্যাল সিস্টেমের একটা ক্রিটিক্যাল পার্ট, সাপোর্টিং বায়োডাইভার্সিটি, ফুড সিকিউরিটি অ্যান্ড ইকোনমিক অ্যাক্টিভিটিস। এরা বায়োডাইভার্সিটিকে সাপোর্ট করে, ফুড সিকিউরিটি এবং ইকোনমিক অ্যাক্টিভিটিসকে এরা প্রমোট করে। এবার আমরা দেখব এই হানি বিয়ের সিস্টেমেটিক পজিশন কি। হানি বির আমরা জানি যে কিংডম হচ্ছে এদের অ্যানিম্যালিয়া, ফাইলাম আর্থ্রোপোডা, ক্লাস ইনসেক্টা, অর্ডার হচ্ছে হাইমেনপটেরা, ফ্যামিলি এপিডি, জেনাস হলো এপিস। স্পিসিস দেখতে এদের কি কি দেখতে পাওয়া যায়? এপিস মেলিফেরা, যেটা ইউরোপিয়ান হানিবি। এছাড়া রয়েছে এপিস সেরানা, এশিয়ান হানিবি। এপিস ডরসাটা হচ্ছে জায়েন্ট হানিবি। এপিস অ্যান্ড্রেনিফর্মিস, এটা হলো ব্ল্যাক ব্যান্ডেড হানিবি। তাহলে এখানে ডায়াগ্রাম আমরা দেখতে পাচ্ছি হানিবি বেসিক্যালি কীরকম এদের স্ট্রাকচার দেখতে পাওয়া যায়। ফোর উইং, হাইন্ড উইং, থোরাক্স, হেড, অ্যান্টেনা, কম্পাউন্ড আই, ম্যান্ডেবলস, লেগস, পোলেন বাস্কেটস আছে, হ্যাঁ, স্টিঙ্গার আছে, অ্যাবডোমেন আছে, এগুলো আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা দেখব ডিফারেন্ট স্পিসিস অফ কমন হানিবি অ্যান্ড দেয়ার ব্রিফ ডেসক্রিপশন। আমরা এখানে বিভিন্ন ধরনের খুব কমন হানিবি যেগুলো, সেগুলো সম্পর্কে জানবো, তাদের ছবি দেখব এবং তাদের কিছু ডেসক্রিপশন আমরা জেনে নেব। প্রথমে আমরা দেখবো যেটা, সেটা হলো এপিস মেলিফেরা, দ্য মোস্ট ওয়াইডলি ডিস্ট্রিবিউটেড অ্যান্ড কমার্শিয়ালি ইম্পর্টেন্ট স্পিসিস অফ হানিবি। হানিবির মধ্যে সবথেকে বেশি যেটা পাওয়া যায় এবং যেটা কমার্শিয়ালি বা ইকোনমিক্যালি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হলো এপিস মেলিফেরা। এদের বডি সাইজ মোটামুটি হয়ে থাকে 12 থেকে 15 মিলিমিটার, approximately 12 to 15 millimeter in length their body size. Their body color varies but generally a reddish brown to yellowish brown with black stripes on the abdomen. এদের বডি কালার ভ্যারি করে, বাট সাধারণত এটা রেডিশ ব্রাউন থেকে ইয়েলোইশ ব্রাউন হতে পারে এবং এদের অ্যাবডোমেনের মধ্যে কিছু ব্ল্যাক স্ট্রাইপ দেখা যায়। এদের হ্যাবিট্যাট মানে এদের থাকার জায়গা হচ্ছে নেটিভ টু ইউরোপ, এশিয়া অ্যান্ড আফ্রিকা। এরা ইউরোপ, এশিয়া বা আফ্রিকায় থাকতে পারে, বাট হ্যাজ বিন ইন্ট্রোডিউস টু মেনি আদার পার্টস অফ দ্য ওয়ার্ল্ড। কিন্তু ওয়ার্ল্ডের বিভিন্ন পার্টে এদের ইন্ট্রোডিউস করা হয়েছে, ইনক্লুডিং নর্থ আমেরিকা, অস্ট্রেলিয়া ইত্যাদি। বিহেভিয়ার দেখো, দে আর হাইলি সোশ্যাল
এরা খুবই সোশ্যাল, সবাই দলবদ্ধ হয়ে সমাজবদ্ধ হয়ে বসবাস করে অ্যান্ড ফর্মস লার্জ কলোনিজ উইদিন এ উইথ আ সিঙ্গেল কুইন, ওয়ার্কার্স অ্যান্ড ড্রোনস। এরা একটি বিরাট বড় কলোনি তৈরি করে, সিঙ্গেল কুইন থাকে সেখানে, ওয়ার্কার থাকে আর ড্রোন থাকে। দে আর এক্সেলেন্ট ফোরেজার্স, এরা খুব ভালো খাবার সংগ্রহ করতে পারে অ্যান্ড হ্যাভ এ স্ট্রং এবিলিটি টু অ্যাডাপ্ট টু ডিফারেন্ট ক্লাইমেট, এবং ডিফারেন্ট ক্লাইমেটে এরা খুব স্ট্রংলি অ্যাডাপ্ট করতে পারে। হানি প্রোডাকশন, দে আর নোন ফর প্রডিউসিং এ লার্জ কোয়ান্টিটি অফ হানি, এরা লার্জ কোয়ান্টিটি অফ হানি প্রডিউস করতে পারে অ্যান্ড ইজ দ্য প্রাইমারি স্পিসিস ইউজড ইন কমার্শিয়াল বি কিপিং, এবং এই বি কিপিং এর জন্য এরা হচ্ছে খুব উপযুক্ত বা একদম প্রাইমারি স্পিসিস বলতে পারি। তাহলে দিস ইজ অল অ্যাবাউট এপিস মেলিফেরা, বা যার কমন নেম হলো ইউরোপিয়ান হানিবি। এরপর আমরা দেখবো এপিস সেরানা, যেটাকে আমরা এশিয়ান হানিবি বলতে পারি। এরা হচ্ছে স্মলার দেন ইউরোপিয়ান হানিবি। এই ইউরোপিয়ান হানিবির থেকে এদের বডি সাইজ অপেক্ষাকৃত ছোট। দিস স্পিসিস ইজ নেটিভ টু সাউথ ইস্ট এশিয়া অ্যান্ড পার্টস অফ দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে এদের দেখতে পাওয়া যায়, বা দক্ষিণ পূর্ব এশিয়াতে এদের দেখতে পাওয়া যায়। এদের বডি সাইজ মোটামুটি ওই 10 মিলিমিটারের কাছাকাছি, 10 to 14 মিলিমিটার আমরা বলতে পারি। দেয়ার বডি কালার ইজ ডার্কার দেন এপিস মেলিফেরা। এপিস মেলিফেরার থেকে বডি কালার একটু বেশি ডিপ হয় বা ডার্কার হয়। ইউজুয়ালি এ ব্ল্যাকিশ ব্রাউন উইথ অরেঞ্জ ব্রাউন মার্কিং, এদের এই ব্ল্যাকিশ ব্রাউন বা অরেঞ্জ মার্কিং, অরেঞ্জ ব্রাউন মার্কিং এদের বডিতে দেখতে পাওয়া যায়। Their habitat বলছে found across Southeast Asia, the Indian subcontinent and even parts of China. দক্ষিণ পূর্ব এশিয়া, ভারত এবং চায়নার কিছু কিছু জায়গায় এদের বসতি দেখতে পাওয়া যায়। বিহেভিয়ার, দে ফর্ম স্মলার কলোনিজ কম্পেয়ার টু এপিস মেলিফেরা। এপিস মেলিফেরার তুলনায় এরা ছোট ছোট কলোনি তৈরি করে অ্যান্ড ইজ ওয়েল অ্যাডাপ্টেড টু দ্য ট্রপিক্যাল ক্লাইমেট। ট্রপিক্যাল ক্লাইমেটে এরা ভালোভাবে অ্যাডাপ্ট করে থাকতে পারে। দ্য ওয়ার্কার্স আর মোর অ্যাগ্রেসিভ ইন ডিফেন্ডিং দ্য হাইভ। এদের ওয়ার্কাররা অনেক বেশি অ্যাগ্রেসিভ হয় তাদের হাইভকে প্রোটেক্ট করার জন্য বা ডিফেন্ড করার জন্য। হানি প্রোডাকশন, দে প্রডিউসেস হানি বাট নট ইন কোয়ান্টিটিস দ্যাট এপিস মেলিফেরা ডাজ। এরা হানি প্রডিউস করে কিন্তু এপিস মেলিফেরা যতটা করে সেই তুলনায় অনেক কম। ইট ইজ অলসো ইউজড ইন হানি প্রোডাকশন ইন সাম পার্টস অফ এশিয়া। এশিয়ায় বিভিন্ন জায়গায় হানি প্রোডাকশনের জন্য এই এপিস সেরানাকে ইউজ করা হয়। এরপর আমরা দেখবো এপিস ডরসাটা, যেটা হলো জায়েন্ট হানিবি। এদের বডি সাইজ অনেক বড়। দে আর নোন ফর ইটস লার্জ সাইজ অ্যান্ড ডিস্টিংটিভ ওপেন এয়ার নেস্ট। এদের ওপেন এয়ার নেস্ট দেখা যায় এবং এদের লার্জ বডি সাইজের জন্য দে আর ভেরি মাচ পপুলার। দ্য লার্জেস্ট অফ অল হানিবি স্পিসিস, যত রকমের হানিবি স্পিসিস আছে তার মধ্যে সবচেয়ে বড় সাইজের হলো এই এপিস ডরসাটা, যার কমন নেম হলো জায়েন্ট হানিবি। দ্য ওয়ার্কার্স ক্যান বি অ্যাবাউট 17 to 20 মিলিমিটার লং। এদের ওয়ার্কাররা প্রায় 17 থেকে 20 মিলিমিটার লম্বা হতে পারে। দেয়ার বডি কালার ইজ ডার্ক ব্রাউন আর ব্ল্যাক উইথ অরেঞ্জ ইয়েলো মার্কিং। এদের বডি কালার ডার্ক ব্রাউন হতে পারে বা ব্ল্যাক হতে পারে এবং যাদের মধ্যে অরেঞ্জ ইয়েলো মার্কিং দেখা যায়। দে আর ফাউন্ড ইন সাউথ অ্যান্ড সাউথ ইস্ট এশিয়া। এরা সাউথ বা সাউথ ইস্ট এশিয়াতে এদের পাওয়া যায়। অফেন ইন ট্রপিক্যাল অ্যান্ড সাবট্রপিক্যাল ফরেস্ট, ট্রপিক্যাল বা সাবট্রপিক্যাল ফরেস্টেও এদের দেখতে পাওয়া যায়। এদের বিহেভিয়ার কি বলছে, দিস স্পিসিস ইজ নোন ফর দ্য বিল্ডিং লার্জ এক্সপোজড নেস্ট হাই ইন ট্রিজ অর ক্লিপস। এদের মধ্যে যে সমস্ত স্পিসিস আছে সেগুলো তোমার ইউজ করা হয় লার্জ এক্সপোজড নেস্টের জন্য, যেখানে তোমার হাই ইন ট্রি বা ক্লিপস আছে। ইট ইজ হাইলি অ্যাগ্রেসিভ, এরাও খুব অ্যাগ্রেসিভ হয়, খুব আক্রমণাত্মক হয় অ্যান্ড হ্যাজ এ স্ট্রং ডিফেন্স মেকানিজম। এদের মধ্যে একটা স্ট্রং ডিফেন্স মেকানিজম আছে। ইট ডাজ নট প্রডিউস অ্যাজ মাচ অ্যাজ হানি এপিস মেলিফেরা অ্যান্ড হানি হারভেস্টিং ইজ ডিফিকাল্ট ডিউ টু অ্যাগ্রেসিভ নেচার অফ দ্য বিজ। এরা এপিস মেলিফেরার মতন হানি তৈরি করে না, তার থেকে অনেক কম হানি তৈরি করে এবং এদের মধ্যে থেকে হানি হারভেস্ট করা অর্থাৎ হানি কালেক্ট করা বা হানি সংগ্রহ করাও খুব ডিফিকাল্ট, কারণ এদের এই আক্রমণাত্মক বিহেভিয়ারের জন্য, অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের জন্য, অ্যাগ্রেসিভ নেচারের জন্য। হানি প্রোডাকশন কি বলছে দেখো, while it produces হানি, যখন যেহেতু এরা হানি প্রডিউস করে, দ্য ইল্ড ইজ রিলেটিভলি লোয়ার কম্পেয়ার টু এপিস মেলিফেরা। এরা হানি তৈরি করলেও সে প্রোডাকশন কিন্তু এপিস মেলিফেরার তুলনায় অনেক কম হয়। হানি ইজ টিপিক্যালি হারভেস্টেড ফ্রম ওয়াইল্ড কলোনি, এবং হানিটা টিপিক্যালি এদের পাওয়া যায় বিভিন্ন রকম ওয়াইল্ড কলোনি থেকে। আচ্ছা, এপিস অ্যান্ড্রেনিফর্মিস বা ব্ল্যাক ব্যান্ডেড হানিবি কি বলছে, দিস স্পিসিস ইজ স্মলার অ্যান্ড লেস কমনলি ইউজড ইন কমার্শিয়াল বি কিপিং। এই এপিস অ্যান্ড্রেনিফর্মিস হচ্ছে আকারে ছোট এবং এরা খুব কমনলি ইউজড হয় কমার্শিয়াল বি কিপিং এর জন্য। দেয়ার বডি সাইজ ইজ 10 to 12 মিলিমিটার ইন লেন্থ। এদের বডি সাইজ 10 to 12 মিলিমিটার হয়ে থাকে। দে আর কালার্ড, ডার্ক কালার্ড উইথ ডিস্টিংক্ট ব্ল্যাক অ্যান্ড ইয়েলো ব্যান্ডিং অন দ্য অ্যাবডোমেন। এরা ডার্ক কালারের হয় এবং এদের ব্ল্যাক এবং ইয়েলো
ব্যান্ড দেখতে পাওয়া যায় অ্যাবডোমেনের মধ্যে। হ্যাবিটেট কি বলছে, দে আর নেটিভ টু সাউথ ইস্ট এশিয়া, এটা সাউথ ইস্ট এশিয়াতে এদের দেখতে পাওয়া যায়, স্পেশালি ইন ফরেস্টেড রিজিয়ন্স, ফরেস্ট রিজিয়নে এদের দেখতে পাওয়া যায় সাউথ ইস্ট এশিয়াতে। বিহেভিয়ার, দে আর নোন ফর বিং মোর সলিটারি দেন আদার হানিবি স্পিসিস, এরা অনেক বেশি সলিটারি হয় অন্যান্য হানিবি স্পিসিসের তুলনায়। ইট বিল্ড স্মলার লেস ডেন্স কলোনি, এরা ছোট এবং লেস ডেন্স কলোনি তৈরি করে, অ্যান্ড প্রডিউসেস স্মলার কোয়ান্টিটিস অফ হানি, এবং খুব অল্প পরিমাণ হানি এরা তৈরি করে, হানি প্রোডাকশন খুব কম এদের। দে আর নট ওয়াইডলি কাল্টিভেটেড, এরা খুব বেশি এদের কাল্টিভেট করা হয় না ফর হানি প্রোডাকশন, অ্যাজ ইটস কলোনিজ আর স্মল, যেহেতু এদের কলোনির সাইজ ছোট, অ্যান্ড দ্য ইল্ড ইজ লিমিটেড, কলোনির সাইজ ছোট এবং এদের প্রোডাকশনও খুব কম, সেই জন্য এপিকালচার বা হানি কাল্টিভেশন এদেরকে ওয়াইডলি ইউজ করা হয় না। তাহলে এটা গেল ব্ল্যাক ব্যান্ডেড হানিবি বা এপিস অ্যান্ড্রেনিফর্মিস। এরপরে আমরা দেখব এপিস মেলিফেরা লিগাস্টিকা বা ইটালিয়ান হানিবি, যেটা কি বলছে এদের ডেসক্রিপশন দেখো। এই সাবস্পিসিস অফ এপিস মেলিফেরা, এপিস মেলিফেরার একটা সাবস্পিসিস হচ্ছে এপিস মেলিফেরা লিগাস্টিকা বা ইটালিয়ান হানিবি। দে আর নোন ফর ইটস ডোসাইল নেচার অ্যান্ড হাই হানি প্রোডাকশন, এরা কিন্তু প্রচুর হানি তৈরি করতে পারে। দের সাইজ ইজ সিমিলার টু এপিস মেলিফেরা সাবস্পিসিস, অ্যাবাউট 12 to 15 মিলিমিটার, এরাও এপিস মেলিফেরার মতোই বডি সাইজ হয়, 12 থেকে 15 মিলিমিটার। দেয়ার বডি কালার ইজ গোল্ডেন ইয়েলো টু লাইট ব্রাউন, এদের বডি কালার গোল্ডেন ইয়েলো থেকে লাইট ব্রাউন হতে পারে। দেয়ার হ্যাবিটেট ইজ নেটিভ টু ইটালি, এরা ইটালিতে থাকে, বাট ওয়াইডলি ডিস্ট্রিবিউটেড ইন টেম্পোরারি রিজিয়ন্স অফ দ্য ওয়ার্ল্ড, কিন্তু এটা ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় এরা ডিস্ট্রিবিউটেড থাকে। বিহেভিয়ার কি বলছে, দে আর ভেরি জেন্টল অ্যান্ড কাম, এরা খুব শান্ত, মেকিং ইট আইডিয়াল ফর বিকিপিং, এবং এটা এদের আইডিয়াল বিকিপিং এর জন্য। দি সাবস্পিসিস ইজ রেজিস্ট্যান্ট টু কোল্ড ক্লাইমেট অ্যান্ড ইজ অফেন চোজেন ফর হানি প্রোডাকশন, এদের এই সাবস্পিসিসটা এরা চুজ করেছে হানি প্রোডাকশনের জন্য। এবার কোল্ড ক্লাইমেটে এদেরকে আমরা দেখতে পাই। হানি প্রোডাকশন কি বলছে, দে আর নোন ফর প্রডিউসিং হাই কোয়ান্টিটিস অফ হানি, এরা প্রচুর পরিমাণে হানি তৈরি করে, অ্যান্ড ইজ ওয়াইডলি ইউজড ইন কমার্শিয়াল বিকিপিং, এদের কমার্শিয়াল বিকিপিংয়ে এদের ব্যবহার করা হয়। এবার আমরা দেখবো এপিস মেলিফেরা কার্নিকা, যেটাকে বলা হয় কার্নিওলান হানিবি। দে আর অ্যানাদার স্পিসিস অফ এপিস মেলিফেরা, এপিস মেলিফেরা এটা আরেকটা প্রজাতি। দে আর ক্যারেক্টারাইজড বাই ইটস অ্যাডাপ্টেবিলিটি অ্যান্ড জেন্টল নেচার, এরা খুব অ্যাডাপ্টেবিলিটি খুব বেটার এবং এদের নেচার জেন্টল। দেয়ার সাইজ ইজ সিমিলার টু এপিস মেলিফেরা, এপিস মেলিফেরার মতন এদের বডি সাইজ হয়, অ্যাবাউট 12 to 14 মিলিমিটার, 12 থেকে 15 মিলিমিটার এদের বডি সাইজ। দেয়ার বডি কালার ইজ গ্রেইশ টু ডার্ক ব্রাউন, এদের গ্রে থেকে ডার্ক ব্রাউন হতে পারে বডি কালার। দেয়ার হ্যাবিটেট আমরা বলতে পারি, দেয়ার নেটিভ টু কার্নিওলা রিজিয়ন in Slovenia and Austria, but now widely distributed in Europe and North America, এরা প্রাথমিকভাবে এরা সলভেনিয়ার কার্নিওলা রিজিয়ন এবং অস্ট্রিয়ার বাসিন্দা, বাট কিন্তু এদেরকে আমরা বিপুলভাবে ছড়িয়ে দেখতে পাই ইউরোপ বা নর্থ আমেরিকার বিভিন্ন জায়গায়। এদের বিহেভিয়ার কি বলবো, নোন ফর ইটস হাই টলারেন্স টু কোল্ড অ্যান্ড এবিলিটি টু অ্যাডাপ্ট টু ভ্যারিং ক্লাইমেট, এদের হাই টলারেন্স দেখতে পাওয়া যায় কোল্ড বা তোমার এবিলিটি টু অ্যাডাপ্ট ভেরিং ক্লাইমেট, এদের ক্লাইমেট ভ্যারি করে সেটাকে এরা অ্যাডাপ্ট করতে পারে। ইট ইজ অলসো নোন ফর বিং ভেরি কাম অ্যান্ড লেস অ্যাগ্রেসিভ, এরা কিন্তু খুব শান্ত এবং অতটা আক্রমণাত্মক নয়। হানি প্রোডাকশন, দে প্রডিউসেস গুড কোয়ান্টিটিস অফ হানি স্পেশালি ইন রিজিয়ন্স উইথ হার্স উইন্টার, হ্যাঁ এরা বেশ ভালো পরিমাণ হানি তৈরি করে, সাধারণত শীতের সময় দেখতে পাওয়া যায়, ডিউ টু ইটস এবিলিটি টু উইথস্ট্যান্ড কোল্ডার ক্লাইমেট, এবং এই কোল্ডার ক্লাইমেটকে এরা উইথস্ট্যান্ড করতে পারে। তাহলে আমরা কি কি পড়লাম, আমরা বিভিন্ন ধরনের হানিবি এবং তাদের ব্রিফ ডেসক্রিপশন জানলাম, হানিবির সিস্টেমেটিক পজিশন দেখলাম, হানিবির বেনিফিট দেখলাম, আমরা এপিকালচার থেকে কি বেনিফিট পেতে পারি, এবং তাদের হিস্টোরিক্যাল অ্যাসপেক্ট দেখলাম এপিকালচারের। হ্যাঁ, all the best my dear students, thank you.